মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের ডক্টর ইউনূসের সাথে কথা বলেন, এবং সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের সকল সাংবাদিকদেরকে জানান, এবং যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেই বিষয়গুলো বিস্তারিতভাবে বলেন। আপনারা জানেন যে আগামীকালকে আমেরিকাতে এই স্টেট ডিপার্টমেন্টেই এবং পাশাপাশি জায়গাগুলোতে ভারত সহ স্কোয়াডের বিভিন্ন সদস্য রাষ্ট্রগুলো আমেরিকার সাথে বৈঠকে বসছে। সেটা হলো ইন্দো প্যাসিফিক জোন নিয়ে। ইন্দো প্যাসিফিক জোনের একটি অংশ বাংলাদেশ, যদিও স্কোয়াডে বাংলাদেশ ঢুকেনি, কিন্তু ইন্দো প্যাসিফিক জোনে এবং মেরিটাইম সেখানে শান্তি রক্ষা করার জন্যে যে দেশগুলোর সাথে আমেরিকা একটা গ্রুপ তৈরি করেছে, সেই গ্রুপের মিটিং হবে আগামীকালকে। সেই মিটিং পূর্বে বাংলাদেশে যে গত 10 মাসে উগ্রবাদ সৃষ্টি হয়েছে, সন্ত্রাসবাদ সৃষ্টি হয়েছে, উগ্র ধর্মীয়বাদের সৃষ্টি হয়েছে, তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট আমার কাছে আছে। তাদের যে রিড আউট সংবাদপত্রের জন্য, সেটা আমার কাছে আছে। সেই রিড আউটে স্পষ্ট করে বলা যে ইন্দো প্যাসিফিক জোনের সিকিউরিটি এবং পিস নিয়ে কথা হয়েছে ডক্টর ইউনূসের সাথে। তার অর্থ হলো ডক্টর ইউনূস বাংলাদেশের সরকারের প্রধান, আমেরিকার সরকারের প্রধান কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প। এখানে মার্কো রুবিও হলো আমাদের সেক্রেটারি, এই ইউনাইটেড স্টেটসের ফরেন সেক্রেটারি, মানে পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধানকে ফোন করে নিশ্চয়ই খুশ গল্প করেননি। উনি যেটা করেছেন সেই বিষয়টা হলো যে ইন্দো প্যাসিফিক জোন নিয়ে যে আমেরিকার যে সংশয় এবং বিভিন্ন বিষয়, তারা কি ধরনের শান্তি সেখানে চায়, সেই বিষয় নিয়ে কথা বলেছেন। সেই সাথে যুক্ত আছে ইকোনমিক টাই নিয়ে কথা হয়েছে। যে কথাগুলো তারা বলেছেন, এই কথা থেকে আমরা যতটুকু আমরা জেনেছি সেটা হলো যে ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশের অবস্থানে, যদিও এই গ্রুপের বাংলাদেশ অংশ নয়, তথাপি সেখানে বাংলাদেশের অবস্থানটা কি হবে তা সুনির্দিষ্টভাবেই তারা নিশ্চয়ই আমেরিকা কি চায় সেটা তাদেরকে বলা হয়েছে। কারণ ইতিমধ্যে 2024 সনের 5ই আগস্টের পর বাংলাদেশের সমস্ত জেলখানা থেকে সমস্ত জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে যে বিষয়টা খুব বিবিসি সহ বিভিন্ন সংবাদপত্রে আসছে, সেটা হলো রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের মহড়া হচ্ছে এবং অস্ত্র নিয়ে ট্রেনিং করা হচ্ছে, আরাকান আর্মির সাথে তাদের যুদ্ধ হবে। অর্থাৎ এই সার্বিক বিষয়গুলো, এই বিষয়গুলো একটার সাথে আরেকটা খুব ওতপ্রোতভাবে যুক্ত। ভারতের এটা একটা নিশ্চয়ই শান্তিময় জায়গা নয়, এবং সেখানে চীনকে প্রতিহত করার জন্য যাদেরকে সাথে নিয়ে আমেরিকা কাজ করতে চায়, সেই দলে বাংলাদেশ না ঢুকলেও বাংলাদেশ ওইখানে যদি এই বিষয়গুলো, যে জঙ্গিবাদের যে উত্থান হয়েছে, হ্যাঁ, বাংলাদেশি জঙ্গি পাওয়া গেছে মালয়েশিয়া, সেটাও একটা কনসার্ন, এবং সেটা তারা রিড আউটে সেটা না বললেও বলছে ইন্দো প্যাসিফিক জোনে কিন্তু মালয়েশিয়াও। অর্থাৎ এই জোনে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, সেটা নিয়ে ডক্টর ইউনূসের সাথে এই পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে। এবং কথার ভিতরে তারা যে রিড আউটের ভিতরে যেটা অর্থনৈতিক অথবা যেটা হলো অর্থনৈতিকভাবে বাংলাদেশের সাথে আরো সম্পৃক্তভাবে কাজ করতে যায় যে কথাগুলো, সেটা তারা গদবাধা সবসময় বলে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের এক্সপোর্টের গুডসের সবচেয়ে বড় এক্সপোর্ট করে যে কান্ট্রিতে, সেই কান্ট্রিটা হলো যুক্তরাষ্ট্র। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে এই কথাগুলো চলমান, এবং এটা কোনো এরকম নয় যে এটা নির্দিষ্ট শুধু এই কারণে করছেন। ফোন করার মৌলিক কারণ হলো ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশ এই মুহূর্তে যে উত্থান ঘটেছে যে মৌলবাদের, সেই বিষয় নিয়ে, কারণ তাদের সিকিউরিটি অ্যান্ড পিস অ্যান্ড সিকিউরিটি নিয়ে কথা হয়েছে। আমেরিকা কি ইউনূস সাহেবকে এখনো সাপোর্ট করছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা এক লাইনে বলা যাবে না যে আমেরিকা, যুক্তরাষ্ট্র ইউনূসকে সাপোর্ট করছে,
কারণ যুক্তরাষ্ট্র যেই বিষয়টা সেখানে দেখতে চাচ্ছে সেটা হলো ইন্দো প্যাসিফিক জোনে চায়নার সাথে ইউনুসের যে সম্পর্ক সে তৈরি করার চেষ্টা করছে, সেখান থেকে তাকে সিগন্যাল দেওয়ার জন্য এই আগামীকালকের কিন্তু মিটিং হচ্ছে এখানে। আমি আগেও বলছি সেখানে ভারত সহ অন্যান্য দেশগুলো যেটা কোয়াডের অংশ, তারা এখানে এই যুক্তরাষ্ট্রের রাজধানীতে তারা মিটিংয়ে হবে। অতএব এই বিষয় দুটি নিয়ে আলাপ হয়েছে বলা, যদিও রিড আউটে বলা হয়েছে, কিন্তু আপনাদের কাছে অ্যাসিওর করতে পারি আমি যতটুকু জেনেছি সেটাতে আপনাদেরকে শেয়ার করতে পারি। সে বিষয়টা হলো যে আপনারা কিছুদিন পূর্বে এই ইন্টারিম গভর্নমেন্টের যিনি নিরাপত্তা উপদেষ্টা, তিনি এই অফিসে এসেছিলেন এবং এখানে একজন উপপররাষ্ট্র মন্ত্রীর সাথে, তাদেরকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তার সাথে বসেছিলেন এবং সেখান থেকেও তেমন কিছু জানা যায়নি। তবে সেখানকার রিড আউটে বলা হয়েছিল বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন এবং সেখানেও কিন্তু অর্থনৈতিক টাইয়ের কথা উল্লেখ করেছেন, যারা গভীরভাবে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের সাথে কাজ করতে চায়। অতএব আমাদেরকে অপেক্ষা করতে হবে যে এইখানে আসলে যে বাংলাদেশে এই মুহূর্তে যে প্রচার অভিযান চলছে ডক্টর ইউনূসের পক্ষ থেকে, কারণ বাংলাদেশের সংবাদ মাধ্যমের তো কোনো স্বাধীনতা এই মুহূর্তে নেই, আপনারা জানেন। আমরা যদি তুলনা করি ডক্টর ইউনূস গভর্নমেন্টের সাথে বাংলাদেশের গত সরকার এবং সমস্ত সরকার, তাহলে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে কম যেখানে কোনো ক্রমেই কোনো সাংবাদিকরা তাদের কাজ করতে পারছে না, সেটা হলো ডক্টর ইউনূসের এই সময়। কারণ আপনারা সেদিন দেখেছেন যে চ্যানেল 24-এর একজন সাংবাদিক একজন হিন্দু ভদ্রমহিলাকে দোলযাত্রার মাইকে ধরে জিজ্ঞেস করছিলেন যে আপনার অনুভূতি বা কিছু একটা প্রশ্ন করেছিলেন, কিন্তু সেই মহিলা যখনই শুরু করলেন যে আমাদের মন খারাপ কারণ আমাদের শ্রী শ্রী দুর্গা টেম্পলকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এটার ভিতরে থাকা মূর্তিগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে লাইভ সম্প্রচার করা হয়েছে, তখনই কিন্তু সেই সাংবাদিক একদম ভয়ে কম্পমান হয়ে সেখান থেকে মাইক ফিরিয়ে নেন। এবং আমি লক্ষ্য করছিলাম যে যিনি উপস্থাপিকা তিনিও দ্রুততম সময়ে থ্যাংক ইউ দিয়ে সেখান থেকে অন্য বিষয়ে চলে যান। কারণ আপনারা জানেন ভুয়া সমন্বয়ক দেশটাকে শেষ করে দিচ্ছে। অবশ্যই আপনারা জানেন যে এরকম বহু ঘটনা আছে বাংলাদেশে গত 10 মাসে, যে হাজার হাজার শত শত সাংবাদিকের চাকরি গিয়েছে এই সকল বিষয়ে। অর্থাৎ বাংলাদেশের সাংবাদিকরা যে কথাগুলো লিখছেন এখন, এই ডক্টর ইউনূসকে ফোন করেছেন মার্কো রুবিও, এই বিষয়টা ওনাকে প্রেইজ করার জন্য নয়, এই বিষয়টা হলো ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশের যে ধর্মীয় উগ্রবাদের উত্থান, সেই বিষয়টাকে নিয়ে সতর্ক করার জন্য, এটাই যতটুকু আমরা জেনেছি। তার সাথে সাথে আরেকটা এই বিষয় নিয়ে যদি আপনাদের আরো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই আমি উত্তর দেব। আপনাদের সকলের কাছে আমার একটা নিবেদন থাকবে যে আমি প্রতিবার যখন স্টেট ডিপার্টমেন্টে আসি তখনই আপনাদের এই সময়টাতে আমি লাইভে আসার চেষ্টা করব, এবং তখন যদি আপনারা উপস্থিত থাকেন এবং আমাকে আমার এই ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে অন্যান্য মানুষরা সেটা জানতে পারবে। আরেকটা বিষয় নিয়ে আলাপ করি। আমাদের সেনাপ্রধান নিখোঁজ এআই চালাচ্ছে দেশ, তিনি বলেছেন আমি দায়িত্ব নিলাম। এটাতে উনি 5ই আগস্ট বলেছিলেন যে আমি দায়িত্ব নিলাম, এবং এটা যে মিথ্যা কথা এটা বা প্রতিদিনই এখন ধীরে ধীরে প্রমাণ হচ্ছে। এখন চলে আসি আসিফ মাহমুদ। তিনি, তার বয়স 26, লক্ষ্য করবেন তার বয়স 26, পড়াশোনা শেষ করেননি, রাজনৈতিক কোনো প্রজ্ঞা নেই, আলো এবং রাজনৈতিক হাতে খড়িও নেই, কিন্তু তিনি যে জুলাই এবং আগস্ট মাসে যে বাংলাদেশে মেটিকুলাসলি ডিজাইন করে একটি তারা অস্ত্র আমদানি করে ট্রেনিং দিয়ে, সেই অস্ত্র দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে ইমোশনালি রাস্তায় নেমিয়ে তারাই তাদের শুটার দিয়ে স্নাইপার দিয়ে গুলি করে সেটা প্রচার করেছে, সেই গুলি তার ব্যাগে পাওয়া গিয়েছে। কোথায় পাওয়া গিয়েছে? সে যখন বিদেশ যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে, এবং সেটার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত গণমাধ্যমের কাছে আছে। মনে রাখবেন, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট একটি অসাংবিধানিক সরকার। সেই সরকার শপথ নিয়েছে এই সংবিধানের আন্ডারে, কোন ধারায় কত ধারায় কেউ জানে না।